আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স। এবার বরুসিয়া ডর্টমুন্ডের স্বপ্নটা ভেঙে দিয়ে রিয়াল মাদ্রিদের অসাধারণ আরও একটা অর্জন, 15তম চ্যাম্পিয়ন্স লিগ অর্জন। একটাবার ভেবে দেখুন যে চ্যাম্পিয়ন্স লিগে রিয়াল মাদ্রিদ আসলে নিজেদেরকে কোন জায়গায় নিয়ে গিয়েছে। এটা যদি ক্লাব ফুটবলের সবচেয়ে আকর্ষণীয় ট্রফি হয়, আপনি যে কোনো দলেরই ফ্যান হন না কেন, এই জিনিসটা মেনে নিতে বিন্দুমাত্র সন্দেহ থাকার কথা নয় যে রিয়াল মাদ্রিদ এখানে আলটিমেট চ্যাম্পিয়ন। দেখুন, বরুসিয়া ডর্টমুন্ড শুরু থেকে অনেকগুলো সুযোগ পেয়েছে, অনেকগুলো হাফ চান্স পেয়েছে, অন্তত দুইবার তো এগিয়ে যাওয়ার অনেক ভালো সুযোগ পেয়েছে। কিন্তু যত ম্যাচ গড়িয়েছে আমার কাছে কখনোই মনে হয়নি যে বরুসিয়া ডর্টমুন্ড শেষ পর্যন্ত এই ম্যাচটা জয় করার মতো ওই জায়গাটাতে আছে। একেবারে নিঃসন্দেহে বলতে পারি, প্রথম হাফে তারা যে পরিমাণ চাপ রিয়াল মাদ্রিদের উপর আসলে রাখতে পেরেছিল, রিয়াল মাদ্রিদের কোচ কার্লো আনচেলত্তি ফার্স্ট হাফের পরে সত্যিকার অর্থে চুইংগাম চিবোতেই কিন্তু তার শিষ্যদেরকে বলছিলেন যে সকল কিছু আমাদের কন্ট্রোলে আছে। পরবর্তী 45 মিনিটে ম্যাচ যতটা গভীরে যাবে, যতটুকু এগোবে, তত বেশি করে আমরা খেলায় ফিরব। রিয়াল মাদ্রিদের একেবারে গতানুগতিক একটা সিস্টেম, তবে ইকুয়ালি এফেক্টিভ প্রতিটা ম্যাচে। এই স্ট্র্যাটেজি, এই সিম্পল স্ট্র্যাটেজিটাকেই এতটা অসাধারণ লেভেলে নিয়ে গেছেন কোচ এবং প্লেয়াররা যে এই সিম্পল জিনিসটা অন্য যে কোনো দলের জন্য করা সবচেয়ে কঠিন একটা ব্যাপার। শুরু থেকে অনেকগুলো সুযোগ পেয়েছিল বরুসিয়া ডর্টমুন্ড, তবে আলাদা করে 21 এবং 23তম মিনিটের সময় যে সুযোগগুলো এসেছিল সেগুলোর মধ্য থেকে অন্তত একটা কাজে লাগানো উচিত ছিল। 21তম মিনিটের সময় করিম আদিয়ামি ডিবক্সের মধ্যে গোলকিপার থিবো কর্তোয়াকে একা পেয়ে গিয়েছিলেন, কিন্তু শটটা শেষ পর্যন্ত নিতে পারেননি। 23তম মিনিটের সময় একেবারে দুর্ভাগ্য আরও একবার এই দলটার কিন্তু আশেপাশে ঝেঁকে ধরলো। এই নিয়ে এবারে চ্যাম্পিয়ন্স লিগে সম্ভবত 10বারেরও বেশি বা কোনো কোনো জায়গায় দেখলাম 13 বার তারা কিন্তু পোস্টে লাগিয়েছে বল। এবারে চ্যাম্পিয়ন্স লিগে যে পরিমাণ শট আসলে বরুসিয়া ডর্টমুন্ডের পোস্টে লেগেছে, সেই জিনিসটাকে আপনি ক্লিয়ার আনফরচুনেট একটা ইভেন্ট ছাড়া আর কি বা বলবেন। 23তম মিনিটে ফুয়েলকুগের যে শটটা কোর্তোয়াকে ফাঁকি দিয়ে পোস্টে লাগে, সেটাই কিন্তু ম্যাচের গতিপথ অনেকটুকু সেট করে দিয়েছিল বলে আমার কাছে মনে হয়। তারপর যত সময় গড়িয়েছে আস্তে আস্তে রিয়াল মাদ্রিদ খেলায় ফিরেছে। 28তম মিনিট কিংবা 41তম মিনিটের সময় আক্রমণ হয়েছে, যেমন 41তম মিনিটের সময় সাভিজ্জারের নিচু শটও ঝাঁপিয়ে ফেরান কোর্তোয়া। তবে সেকেন্ড হাফে আমরা বড় মতো অন্য একটা রিয়ালকে দেখেছি। দুইবার কারবাহাল কিন্তু গোল করার মতো সুযোগ পেয়েছিলেন। টনি ক্রুস সেট পিস নিচ্ছিলেন, সেখান থেকে কারবাহালের সুযোগ আসছিল, মনে হচ্ছিল যে সেট করা কোনো একটা রুলস রিয়াল মাদ্রিদ ফলো করছে। গোল পেতে লম্বা সময় ধরে সেকেন্ড হাফে এসে অপেক্ষা করতে হয়নি। রিয়াল মাদ্রিদে নিজের সর্বশেষ ম্যাচ খেলতে নামা টনি ক্রুস এক কথায় অসাধারণ ছিলেন। অনেকের কাছে ম্যাচ সেরা পারফরমেন্স তিনি দিয়েছেন, যদিও অফিসিয়াল ম্যান অফ দ্য ম্যাচ কারভাহাল ছিলেন। তার অসাধারণ একটা কর্নার থেকে কারভাহাল 74তম মিনিটের সময় যে গোলটা করলেন, রিয়াল মাদ্রিদের শিরোপা সেখানেই লেখা ছিল। তবে সেখানেই শেষ নয়, স্বাভাবিকভাবে পরবর্তী সময়ে রিয়াল মাদ্রিদ এক্সট্রা আরও প্রেশার তৈরি করে আরও একটা গোল আদায় করে নেবে, এটাই স্বাভাবিক। নিজ সীমানায় ভুল করে বসেন ডিফেন্ডার ইয়ান মাতসেন। তার ভুল থেকে বেলিংহাম ফাঁকা জায়গায় ভিনিসিয়াস জুনিয়রকে খুঁজে পান এবং এ সিজনে একের পর এক অসাধারণ পারফরমেন্স দেওয়া ভিনিসিয়াস জুনিয়র সে জায়গা থেকে ভুল করেননি, গোল করেছেন নিখুঁত একটা শটে এবং ব্যালন ডিওরে তার যে একটা যোগ্যতা আছে সেটা আরেকটু বেশিভাবে প্রমাণ করেছেন। যদি জুড বেলিংহাম আরেকটু ভালো ফর্মে থাকতেন, নিজের একেবারে সেরা ফর্মে থাকতেন এবং গোলকিপার হিসেবে কোবেল যদি বেশ কয়েকটা সেভ না করতেন, তাহলে স্কোর লাইনটা আরও অনেক বড় হতে পারত। তবে রিয়ালের জন্য এই দিন এটাই অনেকটা এনাফ ছিল। ম্যাচের অ্যাকশনগুলো বা মেইন অ্যাকশনগুলো ব্যাখ্যা করতে গিয়ে কয়েকজন প্লেয়ারের কথা বলেছি, যাদের কথা বলিনি তাদেরকে ভুলে যাবেন না। ওভারঅল একটা টিম পারফরমেন্স ছিল। থিবো কর্তোয়া কিন্তু খুব একটা বুঝতেই দেননি যে তিনি ইনজুরির সঙ্গে কতটুকু লড়াই করেছেন। আরও একটা খুবই ভালো পারফরমেন্স দিলেন চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে। ডিফেন্সে রুডিগার, মেন্ডি, কারবাহালরা তাদের যাচ্ছে নিয়েছেন। মিডফিল্ডে কামাভিঙ্গা অনেক ক্রুশাল ছিলেন। চুয়েমেনির অনুপস্থিতিতে কামাভিঙ্গার এই পারফরমেন্সটা যথেষ্ট ভালো ছিল। টনি ক্রুস তো ওয়ান অফ দ্য বেস্ট পারফরমেন্স তার আরও একবার দিলেন রিয়ালের জার্সিতে। এছাড়া ভালভার্দে, ফাইনাল থার্ডে ভিনিসিয়াস জুনিয়র, রদ্রিগো একটু অফ কালার থাকলেও রিয়াল মাদ্রিদের টিম এফোর্টে সেটা বড় রকমের কোনো পয়েন্ট হয়নি। পরবর্তীতে বদলি হিসেবে লুকা মদ্রিচ নেমেছেন। অন্যদিকে মার্কো রয়েস, আরও একজন জার্মান লেজেন্ড, বরুসিয়া ডর্টমুন্ডের হয়ে নেমেছিলেন। খুব একটা বেশি কিন্তু সেখানে টিম এফোর্টটা এই দলটার মধ্যে দেখা যায়নি এবং এখানে রিয়াল মাদ্রিদ স্ট্রেট ফরওয়ার্ড এই দলটাকে বিট করেছে। অন্য যে কোনো দলের ক্ষেত্রে ফাইনালে প্রথমে যে সুযোগগুলো বা একের পর এক যে সুযোগগুলো বরুসিয়া ডর্টমুন্ড পেয়েছিল, সেগুলো কাজে লাগাতে পারলে ম্যাচটা অনেকটুকু কন্ট্রোলে চলে আসতো, এমন কথা বলা যেত। তবে আমার কাছে মনে হয় রিয়াল মাদ্রিদ যে স্ট্র্যাটেজি, যে পেসে গেমটা খেলতে চেয়েছে ডর্টমুন্ড, সেটাই তাদেরকে অ্যালাউ করেছে। ওই সময়টাতে একটা গোলে এগিয়ে গেলেও পরবর্তী সময়ে রিয়াল মাদ্রিদ যে
একেবারে এখান থেকে বের হয়ে আসতে পারতো না, এই জিনিসটা আমার কাছে এখন পর্যন্ত মনে হচ্ছে না। আপনি দ্বিমত প্রকাশ করতেই পারেন। আমার কাছে যে জিনিসটা মনে হয়, সর্বশেষ ভিডিওতে বলেছিলাম, আরও একবার বলছি, ওই শেষের 10-15 মিনিট যে লেভেলের প্রেশার রিয়াল মাদ্রিদ তৈরি করে, সেকেন্ড হাফে তারা যেভাবে গেম ম্যানেজমেন্ট করে, সে জায়গা থেকে ম্যাক্সিমাম দলই কিন্তু সারেন্ডার করে। এবার বরুশিয়া ডর্টমুন্ডও সারেন্ডার করলো এবং যোগ্যতম দল হিসেবে আরও একবার চ্যাম্পিয়ন্স লিগের চ্যাম্পিয়ন ক্লাব রিয়াল মাদ্রিদ। ধন্যবাদ সবাইকে।